গুছিয়ে কাজ করার উপায় এবং টিপস। ধৈর্য ও বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে ঘর থাকবে, টিনের ঘর থাকবে চকচকে ঝকঝকে। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। গুছিয়ে কাজ করার উপায় এবং টিপস। ধৈর্য ও বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে ঘর থাকবে, টিনের ঘর থাকবে চকচকে ঝকঝকে। তো বাঙালি ব্লগ। তো দেখুন, গুছিয়ে কাজ করার মধ্যে একটা মজা, সেই মজাটাই আলাদা। আর সংসারের কাজ যদি গুছিয়ে করা যায় তাহলে ধাপে 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 সব কাজ হয়ে যায়। আর যদি গুছিয়ে করতে না পারি তাহলে কিন্তু ধাপে ধাপে হয় না। আর টাকা জমানোর টিপস। টাকা টাকা এমনই একটা জিনিস, যেখানেই যাও না কেন টাকা ছাড়া তোমার কোনো মূল্য নেই, দাম নেই, সম্মান নেই, ভালোবাসার অভাব সেখানে হাহাকার করে। সেই জন্য অবশ্যই বেঁচে থাকতে গেলে টাকাটা কিছু অল্প অল্প হলেও সঞ্চয় করে রাখতে হবে। সঞ্চয় নিজেকে হতে হবে এবং নিজের আত্মীয় স্বজন পরিবারকে শেখাতে হবে সঞ্চয়। আর সঞ্চয় এমন একটা জিনিস, আমরা কিন্তু সব সময় সঞ্চয় করতে কিন্তু খুবই কঠিন লাগে, কিন্তু সেটাকে সহজ করে নিতে হয়। নিজেকে সহজ করে না নিলে কিন্তু হবে না, সহজ করে নিতে হবে। যে কোনো জিনিসে আমাদের কিন্তু অভ্যাসে পরিণত করতে হবে, কারণ আমরা তো অভ্যাসের দাস, মানুষ তো অভ্যাসের দাস, তাই না? যেটাই অভ্যাস করবেন সেটাই কিন্তু হবে, এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখুন, আমার জুতোগুলো আর কি একটু ধুলো লেগেছে, তো সেই জন্য জুতোগুলো আমি এখন একটু শুকনো নাকড়া দিয়ে মোছামুছি করে নেব। আর আজ দেখুন, আমার টিনের ঘরে সেরকম দামি সেই রকম আসবাবপত্র কিছুই নেই, সাদা পাটা জিনিস দিয়ে আর কি সাজানো আছে, টুকিটাকিভাবে আর কি সাজানো আছে। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতো করে মানে টাকা অল্প অল্প করে সঞ্চয় করে রাখতে পারো, আর ঘর গুছিয়ে রাখতে পারো। আর ইউটিউবে এসে আমি এমন একটা শিক্ষা পেয়েছি, কিছু পাই আর না পাই, কিন্তু বড় বড় আপুদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিভাবে ঘর গোছানো হয়, কিভাবে কথা বলতে হয়, মানে সমস্ত কিছু শিখে গেছি। বাস টাকা টাকা আজ আছে তো কাল নেই, তাই না? তো আমি এবার শুকনো মশলার জারগুলো আর ডাইনিং টেবিলের উপরে কিছু জিনিস আর কি ধুলো লাগানো জিনিস মুছে নেব, পরিষ্কার করে নেব। আর একে একে রমজান মাস পেরিয়ে গেল, মানে একটা রুটিনের মধ্যে ছিল, সেই রুটিনটা আবার চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এভাবে আমি সংসারের কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। আর ভালোই লাগে না, কারণ ঈদ বেরিয়ে গেল আর ভালোই লাগে না। এখন হবে 2.5 মাস পর বকরিদ হবে আমাদের। তো আমাদের তেমন কিছু অনুষ্ঠান হয় না, 3টেই অনুষ্ঠান হয়। তো ওই 3টে অনুষ্ঠানেই আমরা কিন্তু মানে একটু এনজয় করি, জাস্ট সামান্য একটু এনজয় করি। আর এই যে দেখুন, টেবিলটা আমি এভাবে গুছিয়ে রাখতেছি, মোছামুছি করে রাখতেছি, জাস্ট ভালো লাগতেছে। এই যে দেখুন, আর মানে যে কোনো কাজ করো না কোনো, যদি ভোরের দিকে ওঠো, খুব সকালে ভোরে ভোরে উঠে সংসারের কাজগুলো করো, তাহলে কিন্তু সারাদিনে নিজের জন্য 1-2 ঘন্টা রিল্যাক্সে থাকা যায়। আর যদি ওই 8টা-9টার সময় ঘুম থেকে উঠি, তাহলে কিন্তু কোনো কাজও হবে না, আর কাজও এগোবে না। তখন লাইট চলে যায়, তখন লাইট চলে গেলে কিন্তু রান্নার অসুবিধে হয়, কারণ লাইট থাকলে আমি ধাপে ধাপে 2-1টা সবজি ভাত বানিয়ে নিতে পারি। আর যখন কারেন্ট চলে যায় তখন কিন্তু ওই যে গ্যাসটা ভরিয়ে নিয়ে এসেছি, সেই গ্যাসটার মধ্যে ধকল যায় আর গ্যাসটা তাড়াতাড়ি ফুরিয়ে যায়। সেই জন্য আমি চেষ্টা করি, মানে ঘুম থেকে উঠেই আগে ভাত বসিয়ে দিই। যেহেতু রাইস কুকারে ভাত হতে 1 ঘন্টার মতো টাইম লাগে, ওই ভাতের মধ্যে হয়তো 2-4টা আলু দিয়ে দিলাম। যেদিন দেখলাম যে লাইট চলে গেল, সেদিন ওই আলু সিদ্ধ ভাত খেয়ে নিলাম সকালবেলা। আলুটা আমি এই জন্যেই দিই, যাতে যদি কারেন্ট চলে যায় অভাবের মধ্যে সকালবেলায় উঠে আলু সিদ্ধ ভাতও খাওয়া যায়। আর যদি আলু না দেই, ওই সময় যদি ভাত হয়ে যায়
আবার লাইট লাইট চলে যায়, তখন কিন্তু সবজি বানানো খুবই মুশকিল হয়ে যায়। আর আমার তো, তোমরা তো জানোই, আমি তো ওই ব্যাগ ডেলিভারি ডিম ডেলিভারির জন্য যাই, আমাকে যেতেই হয়, সেই জন্য আর কি এরকম ব্যবস্থা করতে হয় আমাকে। আর এই যে দেখুন, ইন্ডাকশানটা এভাবে মুছে নিচ্ছি, আর কিচেন ক্যাবিনেটটা এভাবে একটু হালকা ফুলকাভাবে মুছে নিচ্ছি, যাতে মানে ধুলোবালিগুলো লেগে আছে সেইগুলো যাতে চকচকে ঝকঝকে থাকে। আমার বাড়ি যেহেতু মেন রোডের পাশেই, তো সেই জন্য ধুলোবালি তো সবসময় লেগেই থাকে। এই ধুলোবালি পরিষ্কার করার জন্য আমাকে এভাবে একটু শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি করতে হয়। আমি প্রত্যেক দিনই অফ ক্যামেরায় হোক আর ক্যামেরার সামনেই হোক, একবার হলেও চকচকে ঝকঝকে রাখার চেষ্টা করি সব কিছু মোছামুছি করে শুকনো ন্যাকড়া দিয়ে। আর শুকনো ন্যাকড়া দিয়ে যদি সবসময় এভাবে ঘরের আসবাবপত্রগুলো মুছে নেওয়া হয়, সারাদিনে একবার হলেও মুছে নেওয়া যায়, তাহলে কিন্তু সহজত ডিপ ক্লিন করার প্রশ্নই ওঠে না। আর গোছানো জিনিস কাকে না ভালো লাগে, সবাইকে গোছানো জিনিস ভালোই লাগে। গুছিয়ে কাজ করার উপায় এবং টিপস, এই গুছিয়ে কাজ করার টিপসগুলো আর ধৈর্য, এই কাজগুলো করতে গেলে ধৈর্য আর বুদ্ধি খাটাতে হবে। ধৈর্য আর বুদ্ধি না খাটালে কিন্তু কোনো দিনও টিনের ঘর চকচকে ঝকঝকে থাকবে না। আমরা যে কোনো কাজ যদি হুটাপাটি করে করি তাহলে সেই কাজগুলো কিন্তু এগোতে চাইবে না। সেই জন্য আমাদের কাজ করতে হবে ধীরে সুস্থে। তো আমি সংসারের কাজকর্ম সেরে হাঁসের ডিম নেবার জন্য আর কি চলে আসলাম, হাঁসের মুরগির ফার্মে চলে আসলাম। তো এই দাদাটার গরম খুব, আমাকে বলে আমার গরম খুব, যদি ঠান্ডা দিন হয় ও কিন্তু মানুষকে দেখানোর জন্য নাকি গেঞ্জি পরে, যাতে মানুষ বলতে না পারে যে এই লোকটা এত ঠান্ডার মধ্যে জ্যাকেট পরে নাই, গেঞ্জি পরে নাই, সোয়েটার পরে নাই। মানুষকে দেখানোর জন্য সোয়েটার জ্যাকেট পরে বাড়িতে এসে আবার খুলে রেখে ফার্মের কাজ করে। ফার্মের কাজ করলে নাকি এমনিতেই গরম লাগে। সেই জন্য বলছি, দাদা এত ঠান্ডার মধ্যে তুমি আবার সোয়েটার পরোনি? বলে না, আমি এইরকমই, আমার গরম খুব। তো মোটা মানুষের একটু গরমই বেশি হয়, তাই না? আমারও ক্ষেত্রে এরকম হয়, যেমন আমার খুব গরম লাগে, পাতলা, হাজব্যান্ডের ঠান্ডা লাগে। যখন একটু গরম পড়ে আমি কিন্তু পাখা চালাই, হাজব্যান্ড বলে কি না পাখা বন্ধ করো, তখন আমি বলি কি কম্বল পরো, তুমি কম্বল গায়ে দাও, আমি একটু পাখা চালিয়ে নিই। এরকম পাতলা মানুষের মানে গরম খুব কম, মোটা মানুষেরই গরম খুব, এটাই হচ্ছে মেন কথা। তো দুজনকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে দেখুন, এখানে 5 পাতা ডিম আমাকে দিয়েছে। আর এই যে দেখুন, আমি বিছানাটা এভাবে টান করে রেখেছি, আর ঘরের জিনিসপত্র, এই যে কাপড়গুলো এভাবে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে ডাইনিং টেবিলটা আমি একেবারে টেবিল বানিয়েছি। এখানে কিছু করার উপায় নেই, যেহেতু একটাই ডাইনিং টেবিল, তো এই ডাইনিং টেবিলটাকে আমি টেবিল হিসেবে সাজিয়ে ব্যবহার করতেছি আর কি। মানে এই দুটো ডিম পেড়েছে মুরগি, আমার আব্বা শাক দিয়েছে, আর এখানে গোলা রুটি হচ্ছে। আর গোলা রুটি তো আমরা খাই, মানে প্রত্যেক দিনে না হলেও সপ্তাহে 2-3 দিন খাই। এখানে ডিম আছে, গাজর আছে, শসা আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখামাখি করে নিয়েছি। দুধ তো নেই, দুধ দিলে আরও রুটিটা খুব মানে গোলা রুটিটা নরম হয়, সফট হয়। আর মুরগিদের তোমাদের এক ঝলক না দেখালেই নয়। এই যে দেখুন, আমার ছোট্ট মেহমান এসেছে আমাদের বাসায়, ছোট্ট মুরগির বাচ্চা আমি নিয়ে এসেছি 135টা। তো যাই হোক, বড় মুরগি নেওয়ার কথা ছিল, ওই মানে 80 পিস মুরগি নেওয়ার কথা ছিল 40,000 টাকা দিয়ে। তখন আমি ভাবলাম যে না, 40,000 টাকা দিয়ে আমি ডিমের মুরগি 80 পিস কেন নেব, এত টাকা কেন বুকিং করব? কারণ ওদের বাসায় ডিম পেড়ে অর্ধেক হয়েছে, বুড়ো হয়ে গেছে, সেই মুরগিগুলো আমি কেন নেবো? সেই জন্য আমি ছোটো বাচ্চাই নিয়েছি, ওই 10,000-এর মতো খাবারের দানা, আর মুরগির বাচ্চা নিয়েছি ওই 9-10 হাজারের মতো এরকম পড়বে। ওইগুলো 4 মাস যদি আমি পালন পোষণ করি, তাহলে আমাকে সুন্দরভাবে ডিম দেবে। আর এখানে কয়েকটা পুরানা মুরগি আছে। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।